চন্দ্রিমা ভট্টাচার্য যখন স্বীকারোক্তি দেয় এই নব্য তৃণমূল না আদি ঋত তৃণমূলে গিয়ে, উনি নিজেই বলেছিলেন যে আমি জানতাম না বিলে কি লেখা আছে, খালি সইটা আমি করতাম। অথচ বাজেট বিধানসভায় হয়তো ওনার ভূত পড়তেন বা ওনার আত্মা পড়তেন যে সরকার যে কোনো মুহূর্তে যে কোনোভাবে যে কোনো স্টেপ নিতে পারে। আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা করেছেন 24 ঘন্টা যেতে না যেতে প্রত্যেককে অ্যারেস্ট, প্রত্যেককে গুন্ডা আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হবে। এবং এসএফআই যাচ্ছে ছাড়াতে। আমি বাম তথা সিপিএমের শীর্ষ নেত্রীকে চ্যালেঞ্জ করে বলছি, যদি ক্ষমতা থাকে বিচার ব্যবস্থায় এই 14 জনকে ছাড়িয়ে দেখান। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। আমফান নিয়ে যে দুর্নীতি বা তৃণমূল ক্যাগের রিপোর্টের ব্যাপারে আপনাদেরকে এর আগে আমি অবগত করেছিলাম, পুরো ফাইল দেখিয়ে দিয়েছি কিভাবে মানে ছত্রে ছত্রে 2011 পরবর্তী সময় থেকে 2025 পর্যন্ত ক্যাগের কোনো রিপোর্ট প্লেসমেন্ট করা হয়নি, মানে জনসমক্ষে আনা হয়নি। ওটাকে সিক্রেসি রাখা হয়েছে। কারণ হচ্ছে আপনার ওইখানে যে চোর মমতা সেন্ট্রাল থেকে বিভিন্ন যে টাকা এসছে সে বিভিন্ন খাতে হতে পারে, সেটা স্বাস্থ্য খাতে হতে পারে, শিক্ষা খাতে হতে পারে, বা বিভিন্ন ডিজাস্টার যেরকম হয়েছে, যেমন ন্যাচারাল ডিজাস্টার বা ন্যাচারাল ক্লাইমেটের ফলে ওয়ান অফ দেম ইজ আমফান। তো 2020 সালে আমফানটা হয়। 20 সালে আমফানে আপনাদেরকে আমি রিপোর্টটা দিয়ে দেবো, যেটা হচ্ছে আপনি দেখাতে সুবিধা হবে। এখানে কতগুলো ডিস্ট্রিক্ট বা নেম অফ দ্য ব্লক যে লিস্টটা আছে তার মধ্যে এখানে দেখাচ্ছে সোনারপুর, যেখানে দেখাচ্ছে 1750টা বোট ক্ষতিগ্রস্ত হয়েছে। সোনারপুর এরিয়াতে 1750টা বোট ক্ষতিগ্রস্ত, অথচ সোনারপুর এরিয়াতে কোনো জলা নদী মানে নৌকা চলে এরকম কোনো ব্যাপার নেই, অথচ সোনারপুর এরিয়াতে দেখাচ্ছে 1750টা বোট ক্ষতিগ্রস্ত। তো সেই 1750টা বোট ক্ষতিগ্রস্তর দরুন সরকারের তরফ থেকে তখন অ্যালট করা হয়েছিল 1,75,00,000 টাকা। সরকারের তরফ থেকে সেই টাকা অ্যালটেড হয়ে গেছে এবং সেই টাকা ডিসবার্সড হয়ে গেছে। অথচ বোট কেউ নেই, বোটের মালিকানা নেই, বোট এর অস্তিত্ব নেই, মালিকানাও অস্তিত্ব নেই, অথচ 1,75,00,000 টাকা সরকারি টাকা তছরূপ হয়েছে। এই তছরূপটা কে করেছে? তৎকালীন সোনারপুরের বিডিও প্লাস আপনার তৎকালীন সোনারপুরের বিডিও এবং সোনারপুর উত্তরের তৎকালীন বিধায়িকা ফিরদৌসী বেগম এবং সোনারপুর দক্ষিণের তৎকালীন বিধায়িকা লাভলি মৈত্র। এই তিনজনে এই টোটাল টাকাটাকে 9-6 করে নিজেদের হস্তগত করে এই টাকা নিজেদের কাছে রেখেছে এবং টোটালটা অঙ্গুলিহিলন হয়েছে। সেখানের একটা লভ্যাংশ ক্যামাক স্ট্রিটে গেছে এবং একটা লভ্যাংশ মমতা বন্দ্যোপাধ্যায় বকলমে সুব্রত বক্সির অ্যাকাউন্টে, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট মানে সুব্রত বক্সির অ্যাকাউন্ট, তার কাছে গেছে। পরিষ্কার যে এই যে দুর্নীতিটা চলেছে এবং এই দুর্নীতির ফাইল যে ধীরে ধীরে বেরোচ্ছে এবং বিগত দিনে বেরিয়েছে, আপনাদেরকে আমি একাধিক দুর্নীতি প্রমাণ দিয়েছি, আগামী দিনেও অনেক বেরোবে। আজকে ক্যাগের রিপোর্ট যখন প্লেস হবে তখন আপনারা পুরো ব্যাপারটা পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার হবে। দেখেছেন সেবাশ্রয়, কালকে গত শনিবার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বিধানসভার অভ্যন্তরে সে নিয়ে বলেছে, একাধিক তথ্য দিচ্ছে, যে তথ্য স্বরাষ্ট্র দপ্তরের কাছে অলরেডি আছে এবং আরও তথ্য আসবে। সময় শুধু বাকি, মানে সময় মানে আপনার খালি সময়ের অপেক্ষা যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিহারে যাওয়ার কবে যাবে, খুব শিগগিরই। মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়ার কথা বলছিলেন, সেই সময় তো চন্দ্রিমা ভট্টাচার্য যখন স্বীকারোক্তি দেয় এই নব্য তৃণমূল না আদি ঋত তৃণমূলে গিয়ে, উনি নিজেই বলেছিলেন যে আমি জানতাম না বিলে কি লেখা আছে, খালি সইটা আমি করতাম। অথচ বাজেট বিধানসভায় হয়তো ওনার ভূত পড়তেন বা ওনার আত্মা পড়তেন, মেবি কে পড়তেন জানি না। তার মানে বুঝে নিতে হবে যে চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট করতেন না, বাজেট করা হতো ওই প্যাক প্যাক বলে তৃণমূলের যে সংগঠন আছে, যেটা আইপ্যাকের তরফ থেকে। বিগত দিনে ঋতব্রতর কথায় পরিষ্কার যে এমপিরা লোকসভায় কি রাজ্যসভায় কি প্রশ্ন করবে সেই প্রশ্ন ঠিক করে দেবে প্যাক প্যাক বলে সংগঠন। বাজেট কি হবে তাও ঠিক করে দেবে একরকম ওই আপনার ক্যামাক স্ট্রিট থেকে। তো ক্যামাক স্ট্রিট থেকে প্যারালাল গভর্নমেন্ট চলতো যে, সেটা পরিষ্কার দিনের আলোর মতো আজকের তারিখে পরিষ্কার। তো চন্দ্রিমা ভট্টাচার্য ওটা বলে দায় এড়াতে পারেন, কিন্তু সইটা যখন আছে সেটা উনি জেনেই সই করেছে। উনি তো মূর্খ নয়, তাহলে মূর্খ যখন নয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে এর দায় নিতেই হবে এবং এর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও ছাড় পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলতেন যে উনি ট্রেডমিলে হাঁটেন। উনি তো ফ্লাইটে চড়তে চড়তে কবিতা লেখেন, উনি গাড়িতে চলতে চলতে কবিতা লেখেন। আমরা জানি গাড়িতে চড়তে চড়তে একটা জার্কিং যেরকম হয়, তো সেখানে ফ্লাইটে চড়া বলুন বা গাড়িতে চড়া বলুন, উনি তো মাল্টি ট্যালেন্টেড পার্সন। তাহলে মাল্টি ট্যালেন্টেড পার্সনকে পাবলিক আর ভালোভাবে নিল না, এবং সেই পাবলিক ভালোভাবে নিল না বলে পশ্চিমবঙ্গের প্রথম স্বাধীন ভারতবর্ষের পর পশ্চিমবঙ্গের প্রথম বিতাড়িত মুখ্যমন্ত্রী। তো অত মাল্টি ট্যালেন্টেড পার্সনকে সাধারণ মানুষ আর মুখ্যমন্ত্রীর চেয়ারে দেখতে চাইছেন না, তাই জন্যই তাকে প্রাক্তন করে দিয়েছেন, তারপর বিতাড়িত হয়েছেন। তো ওনার মতো মাল্টি ট্যালেন্টেড লোকের স্থান এখানে না, ওনার মতো মাল্টি ট্যালেন্টেড লোকের স্থান রাঁচির পাগলাগারদে, কারণ ওনাকে পাগলের ডাক্তার দেখাতে হবে। দিল্লি থেকে শুরু করে আমি যদি খুব ভুল না করি, রবীন্দ্র জয়ন্তী না নজরুল জয়ন্তী, ওই চোর মমতার বাড়ির সামনে একটা প্রোগ্রাম হয়েছিল। তো সেই রবীন্দ্র না নজরুল জয়ন্তীতে ওই চোর মমতা আহ্বান করেছিলেন সিপিআইএম তথা বামপন্থী দলকে।
আমি জানি না অন্য কোন বামপন্থী দল স্বঘোষিতভাবে গেছে, কিন্তু সিপিআইএম অঘোষিতভাবে গেছে। সেটা তার থেকে সবথেকে বড় প্রমাণ, বিগত দিনে যখন ঘটনার দিন যেই মিছিলে দেব্যজ্যোতি দাস না দেব্যজ্যোতি সাহা ছাত্র সংগঠনের নেতা বলেছিলেন সাংবাদিকদের মারা আমি ধিক্কার জানাই, কিন্তু ওই শেখ আফরোজ সহ আরও যে সমস্ত কুখ্যাত নটোরিয়াস ক্রিমিনাল, যেটা বিগত সরকারের আমলে গোটা সমাজে ক্রিমিনালাইজেশন হয়েছিল, গোটা সমাজ ব্যবস্থাটা জঙ্গল রাজ চলেছিল, সেই জঙ্গল রাজ কায়েমকারীদের একটা অংশ ওই মিছিলে গেছিল। খুব অবাক লাগি, দেখলাম ওই দিব্যজ্যোতি দাস না দিব্যজ্যোতি সাহা ঠিক 24 ঘন্টা আগে ঘটনার সময় এক কথা বলল যে বিজেপির মানে ফ্রেমড বা প্রোডাক্ট ঢুকিয়ে এখানে আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করাচ্ছে, ওরা সেটার দায় নেয়নি সেদিন। আর গতকাল না গত পরশু আমরা দেখলাম খুব অবাকভাবে সিপিআইএমের ছাত্র সংগঠনের নেতা ওই শেখ আফরোজ সহ যে লুঙ্গি বাহিনী তাদেরকে ছাড়ানোর জন্য কোর্টে গেছে, বলছে স্টেটমেন্ট দিচ্ছে, সেটা তো সময় বলবে, ছাত্র এবং ছাত্রদের অভিভাবক। আমি জানতে চাই বামপন্থী দলের দিগ্গজ নেতা যারা আছেন বা সিপিআইএমের, যেই শেখ আফরোজ কত বড় ছাত্র নেতা বা তার ঘরের কোন সন্তান আপনাদের দলের সাথে জড়িত যার জন্য তার বাবা হয়ে সে গেছিল। আবার একটা কথা বলছি, যদি এই ককরোচেরও আমরা বাড়িতে যখন ককরোচ থাকে তার কীটনাশক থাকে, এই ককরোচেরও কীটনাশক থাকবে আছে, এবং এই ককরোচের কীটনাশক কী সেটা পশ্চিমবঙ্গ সরকার স্বরাষ্ট্র দপ্তর খুব ভালোভাবে জানে এবং সেটাই তারা করবে। এই ককরোচের নামে যে ভ্যান্ডালিজম, পলিটিক্যাল বায়াসনেস, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি কলকাতা শহরের বুকে রাজপথ দাপিয়ে করেছে, তার মধ্যে বিভিন্ন সেলিব্রিটিরাও আছেন যারা মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ের ছবি বিকৃত করে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে, তাদের ব্যবস্থা তো আইনে হবে। আর যারা এটা করেছে, এই বিকৃত মস্তিষ্কর মানুষ যারা ভ্যান্ডালিজম করেছে, রাস্তার জবাব তারা রাস্তাতেই পাবে। যতবার এরকম করতে যাবে ততবার এর জবাব রাস্তাতেই দেবে। আমরা পুলিশকে সংযত থাকার পরামর্শ দিয়েছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেটা পরিষ্কার বলেছিলেন যে পুলিশকে সংযত থাকতে হবে। পুলিশ সংযত ছিলেন, পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। তার মানে এটা নয় পুলিশ মুভ অন করতে পারে না, পুলিশ কাউন্টার করতে পারে না। আবার বলছি, 2025-এর পুলিশ আর 2026-এর পুলিশ কিন্তু অন্য। এই পুলিশকে গোলালে গণ্ডগোল বাড়বে, এবং আপনারা যদি মনে করেন শান্তির বাংলাকে অশান্ত করবেন, স্বরাষ্ট্র দপ্তর সেটা কড়া হাতে মোকাবিলা করবে। তার নেম প্লেট, তার ডেজিগনেশন হুয়েভার মেবি, সে এক্স চিফ মিনিস্টার হলেও তাকে রেয়াত নয়। দেখতে পাচ্ছি যে যে নিট নিয়ে দেখুন, মুখ্যমন্ত্রী একটা ক্ষমতাসীন দল, রাজনৈতিক দল, সেই দলের থেকে আছে, সেই দলের থেকে রিপ্রেজেন্ট করে ভোটে দাঁড়িয়েছেন এবং তারপরে জনাদেশে সে মুখ্যমন্ত্রী হয়েছেন। তো সেই ক্ষমতাসীন দল যদি মনে করে এই যারা এই ভ্যান্ডালিজম করেছে আজকের তারিখে তারা 7,000 নিয়ে নেমেছে, ক্ষমতাসীন দল আজকে 14,000 নিয়ে রাস্তায় নামছে, তো শক্তি প্রদর্শন যদি করতে আসে, যাদেরকে 2011 কেউ বিতাড়িত করেছে জনগণ, আবার 2025-এ তাদেরকে বিতাড়িত করেছে, তো এই টুকরে টুকরে গ্যাংয়ের যে মেলবন্ধন, এই মেলবন্ধনের কড়া জবাব দিতে সরকারও জানে এবং সরকারে থাকা ক্ষমতাসীন দলের ছেলেরাও জানে, তারাও এর জবাব দিতে জানে। কিন্তু সংযত বা ধৈর্যের পরীক্ষাটাকে কখনো দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। দুর্বলতা ভাবলে তাহলে মূর্খের স্বর্গে বাস করবেন। আবার বলছি, যদি মনে করে থাকেন রুলিং পার্টির ছেলেরা, মেয়েরা, যারা মা বোনেরা সংযত আছেন, তা কারণ তারা নেতৃত্বের কথা শুনে আছেন, কিন্তু সেটাকে দুর্বলতা ভাবার কারণ নেই। যদি মনে করেন পুলিশ সংযত আছে, পুলিশ যদি মনে করেন ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, সেটা ভাববেন না, সেটা দুর্বলতার নিদর্শন। ল অ্যান্ড অর্ডার দুর্বল নয়, আমাদের মুখ্যমন্ত্রী দুর্বল নয়, আমাদের প্রশাসনিক ব্যবস্থা দুর্বল নয়, কাজে এটা মনে করবেন না দুর্বল সরকার, দুর্বল প্রশাসনিক শাসন কাঠামো। এটা ভেবে নেবেন যে সরকার যে কোনো মুহূর্তে যে কোনোভাবে যে কোনো স্টেপ নিতে পারে। আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা করেছেন 24 ঘন্টা যেতে না যেতে প্রত্যেককে অ্যারেস্ট, প্রত্যেককে গুন্ডা আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হবে, এবং এসএফআই যাচ্ছে ছাড়াতে। আমি বাম তথা সিপিএমের শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বলছি, যদি ক্ষমতা থাকে বিচার ব্যবস্থা এই 14 জনকে ছাড়িয়ে দেখান। 70 জনকে তো তারা আজ নয় কাল অ্যারেস্ট হবে, পালানোর জায়গা কম পড়বে। গোটা ভারতবর্ষে রাম বিরাজমান, যে রাজ্যে যাবে রামকে পাবেন। এই এই যে মিছিলটা হয়েছিল বা একটা কথা আছে জানেন তো, মানে ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম, একটা বেড়াল যদি রেল লাইনের ট্র্যাকের ওপর দিয়ে হাঁটে আর রেল লাইনটা যদি রেল ওপর দিয়ে চলছে, চলন্ত রেলের ওপর দিয়ে যদি বেড়াল হাঁটে, তাহলে বেড়াল মনে করছে ট্রেনটাকে উনি নিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা তাই হয়েছে। এইসব চটিচাটা পাবলিক এর থেকে বেশি আর কিছু বলবে না। আর কুণাল ঘোষ ওসব 3.5 বছরের জেল খাটা মাল, ওদের কথার জবাব আমরা দিতে চাই না আর দেওয়ার প্রয়োজনে মনে করি না। ও অপ্রাসঙ্গিক,
প্রাসঙ্গিক হওয়ার জন্য খবরে ভেসে থাকতে চায়। ও কোনো রকমভাবে জিতে এসছে, আর ওসব 3.5 বছরের জেল খাটা মাল এখন মমতার পা চাটছে। এই মমতাই কখন পুলিশ দিয়ে তাকে ভ্যানে তুলেছিল, তখন ভ্যান চাপড়াতে চাপড়াতে বলেছিল সারদায় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, মমতাদিকে আর আমাকে সরাসরি মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। এইসব কান্নাকাটি যেসব করে, যেসব কমেডির কাজকর্ম করে বা কমেডিয়ান টাইপের, ও তো জোকারে পরিণত হয়েছে। ওকে মানুষ সিরিয়াস নেয় না, কাজে ওর কথার খুব একটা গুরুত্ব দেওয়া আমার মনে হয় না সমীচীন হবে। কি আপনার মনে হয় যে এই আন্দোলন বেসিক্যালি বিরোধী দল ওই টুকরে টুকরে গ্যাং চোর মমতার আহ্বানে সিপিআইএম অঘোষিতভাবে তার সমর্থনে গেছে। তার সবথেকে বড় প্রমাণ, শেখ আফরোজকে ছাড়ানোর জন্য দেবজ্যোতি দাস না দেবজ্যোতি শাহ, যে এসএফআই এর রাজ্য সম্পাদক, তো তিনি যখন কোর্টে গেছেন শেখ আফরোজ সহ সবাইকে ছাড়াতে, তার মানে এটা বোঝাই যাচ্ছে মানে সিপিআইএম আর তৃণমূলের একটা অভূতপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছে, যেটা অঘোষিত, স্বঘোষিত নয়। হয়তো স্বঘোষিত হতে পারে, আবার স্বঘোষিত নাও হতে পারে। তো সিপিআইএম আর তৃণমূলের যে একটা আঁতাত তৈরি হয়েছে, আমি জানি না বিগত দিনে ছিল কিনা, কিন্তু বর্তমানে তৈরি হয়েছে ওই শত্রুর শত্রু আমার মিত্র, ওই ফর্মুলাতে হয়তো ওনারা গেছেন। যদি এটা যায় তাহলে বলবো ওনারা মূর্খের স্বর্গে বাস করছেন। মানুষ তাদের জবাব দিয়েছে। সিপিআইএম দলটা তো ক্লাবে পরিণত হয়েছে, আর তৃণমূলের দলে কিছুই নেই। সিপিআইএম তাও আজকের তারিখে ডাকলে ব্রিগেড ভরে, তৃণমূলে সেটাও ভরে না। বামপন্থী আদর্শটাকে কলঙ্কিত করছে সিপিআইএম এর বর্তমান নেতৃত্ব। আমার মনে হয় বামপন্থী আদর্শকে পুনরুজ্জীবিত করতে বর্তমান নেতৃত্বের প্রয়োজন, বর্তমান নেতৃত্বকে চেঞ্জ করা প্রয়োজন। আন্দোলনটা দিল্লি থেকে কলকাতা পর্যন্ত নিটের আন্দোলনের তো প্রয়োজনীয়তাই ছিল না। সব থেকে বড় কথা হচ্ছে নিটের আন্দোলনের প্রয়োজনীয়তা ছিল না, এবং নিটের আন্দোলনের ব্যাপারটাকে সামনে রেখে ধ্বজাধরি একটা শক্তি প্রদর্শন দেখানো যে আমরা চায়না বা ভারত বিরোধী কোনো দেশের দালাল আমরা আছি, আমরা যা করতে পারি একটা টেররিজম অ্যাক্টিভিটি, সমাজে ভয়ের বাতাবরণ তৈরি করতে পারি, সেটা দেখানোর প্রয়াস মাত্র। কিন্তু লাভ নেই, ওই প্রয়াসে জল ঢালা হয়েছে এবং আগামী দিনেও মানে জল ঢালা হবে। যতবার ভারত বিরোধী স্লোগান হবে, যতবার জাতীয়তাবাদী বিরোধী স্লোগান হবে, ততবার প্রশাসন এবং রুলিং পার্টির সাধারণ রাজনৈতিক দলের সাধারণ কর্মীরা এবং পশ্চিমবঙ্গের মানুষ নিয়ে আন্দোলন করা হবে। যতবার সাংবাদিক নিগ্রহ হবে, যতবার আন্দোলন এরকম মানে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হবে, হুলিগানিজম হবে, পলিটিক্যাল বায়াসনেস হবে, মারামারি হবে, বোতল ছোড়া হবে, ততবার পুলিশ প্রশাসন এবং সরকারে যারা আছে ক্ষমতাসীন দল সাধারণ মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। যেটা আজকে কলকাতার বুকে হবে, সেটা তারা দেখবেন। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।